বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আফজাল হোসেন, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, আবু আব্বাস কলেজ। আজকে এখানে কলেজে এসে নতুন নতুন স্যার ম্যাডামদের সাথে পরিচিত হয়ে শ্রেণীকক্ষে ক্লাস, কিন্তু সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় তা সম্ভব হয়নি বিধায় আজকে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা 2020 একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। পাশাপাশি আমি আলামিনের নিকট প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের সহ সারা বিশ্বের সকলকেই এই করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে মুক্ত রাখেন। আমি তোমাদেরকে সমাজকর্ম করাবো। সমাজকর্ম প্রথম অধ্যায়ের প্রথম পত্র নিয়ে আজকে আলোচনা করবো। লেখা আছে, দেখো, প্রথম অধ্যায় প্রথম পত্র, প্রথম অধ্যায়ের নাম সমাজকর্ম, প্রকৃতি ও পরিধি। এখানে আমি আলোচনা করবো। আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজকর্মের ধারণা, সমাজকর্মের পরিধি ও সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। সমাজকর্ম কি, এই ধারণা নেয়ার পূর্বে আমাদের, কারণ সমাজকর্মের মূল উৎস হচ্ছে স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ। স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ সম্পর্কে আমাদের জানা দরকার। সেই হিসাবে আমি বলতে চাই যে স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ বলতে কি বোঝায় বা ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। এখন স্বেচ্ছামূলক সমাজকর্ম সমাজের মতোই প্রাচীন। সমাজ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন যাত্রা শুরু, কেননা মানুষ সমাজ কল্যাণমূলক চিন্তা থেকেই সমাজে বসবাস করা শুরু করেছে। আর এই কল্যাণমূলক চিন্তার উৎস হল মানবতাবোধ। যে মানবতাবোধ নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, মানুষ অসহায়, অসুস্থ, দুস্থ মানুষের সেবা করে, তার এই মানবতাবোধ দিয়েই সে সেবা শুরু করে। তার উদাহরণ হচ্ছে, যদি 3-4 বছরের বাচ্চা একত্রে খেলাধুলা করতেছে, হঠাৎ একজন বাচ্চা পড়ে ব্যথা পেল, তাহলে যে বাচ্চাটি পড়ে গেল সেই বাচ্চাটিকে ওঠানোর জন্য ওই আরেক বাচ্চা তাকে সমবেদনা অথবা ওঠানোর চেষ্টা করতেছে। এটি সে কেন করে? সেই 2 বছর 3 বছরের বাচ্চা থেকেও কেউ শিখে যায় নাই সে বাচ্চাটিকে তোলানোর জন্য, ওঠানোর জন্য। এই মানবতা বোধই তাকে ছেড়ে দিয়েছে ওই পড়ে যাওয়া বা ব্যথা পাওয়া বাচ্চাটিকে ওঠাতে। কাজেই আমরা বলতে পারি যে মানবতা বোধ মানুষকে সমাজ কল্যাণমূলক কার্যের প্রতি প্রেরণা জাগায়। এরপরে আছে ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় মূল্যবোধ। আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, প্রত্যেক ধর্মেই বলা আছে যে অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও এবং অসুস্থ মানুষকে সেবা প্রদান করো। কিভাবে? এই অসহায় অনাথ মানুষদেরকে সহায়তা করলে, অন্নহীনকে অন্ন দিলে, বস্ত্রহীনকে বস্ত্র দিলে আমি পরকালে মুক্তি পাবো, নাজাত পাবো, অথবা দেবতার সান্নিধ্য লাভ করতে পারবো। এই সকল চিন্তা চেতনা থেকেই ইহকালে ভালো কাজ করলে পরকালে সেই কালে পুরস্কার পাবো, সেই বিধায় আমি ভালো কাজ করতে আগ্রহী হই। সমাজের মানুষ কাজ করে কল্যাণমূলক কাজ। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এখানে বুঝতে পারলাম যে স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ হচ্ছে মানবতাবোধ ও ধর্ম অনুশাসনে উদ্বুদ্ধ হয়ে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ সমাজে বসবাসরত দুস্থ, অসহায়, এতিম, বিধবা কল্যাণে সেবামূলক কার্যক্রম গ্রহণ করে, তাদের সমষ্টি হচ্ছে স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ। এটাকে আবার অপেশাদার সমাজ কল্যাণ বলা যায়, এটাকে সনাতন সমাজ কল্যাণ বলা যায়।
ঐতিহ্যগত সমাজ কল্যাণ বলা যায়। আমি আবারও বলছি, কল্যাণ বা অপেশাদার সমাজ কল্যাণ বা ঐতিহ্যগত সমাজ কল্যাণ বা সনাতন সমাজ কল্যাণ বলতে আমরা বুঝি ধর্মীয় অনুশাসন ও মানবতা বোধে উদ্বুদ্ধ হয়ে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ সমাজে বসবাসরত দুস্থ, অসহায়, এতিম, বিধবা যে সেবামূলক কার্যক্রমগুলো গ্রহণ করে তাদের সমষ্টি হচ্ছে স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ। এই অতীতকালে মানুষ ছিল অত্যন্ত সহজ সরল, সমাজ ব্যবস্থা ছিল সহজ সরল, মানুষের চাহিদাও ছিল অল্প। কাজেই সেই অতীতকালে মানুষ যারা ধর্মানুরাগী এবং বৃত্তশালী, তারা সমাজের দরিদ্র অসহায় শ্রেণীর মানুষকে করে আসত। অর্থাৎ এই সনাতন সমাজ কল্যাণ বা স্বেচ্ছামূলক সমাজ কল্যাণের যে সংজ্ঞা আমি একটু আগে বললাম, প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকেই আমরা বুঝতে পারি যে ঐতিহ্যগত সমাজ কল্যাণ বা সনাতন সমাজ কল্যাণের হলো সমাজে একটা বিশেষ শ্রেণীর মানুষকে, একটা বিশেষ শ্রেণী কি করে একটা বিশেষ দিকের কল্যাণ সাধন করে থাকে। একটা বিশেষ শ্রেণী কিরকম? যারা ধনী, বৃত্তশালী বা ধর্মানুরাগী, এই শ্রেণীর ব্যক্তিগুলো সমাজে যারা দরিদ্র অসহায় তাদেরকে কোন দিকে সমস্যার সমাধান করেন? অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে থাকেন। মূলত শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত এই সমাজের মানুষের কল্যাণ সাধন বলতে দুস্থ অসহায় মানুষের অর্থনৈতিক কল্যাণকে বোঝানো হতো। এবং এই স্বেচ্ছামূলক সমাজ কল্যাণের উদাহরণগুলো হচ্ছে যেমন দানশীলতা, সদকা, জাকাত, ওয়াকফ, বাইতুল মাল, দেবোত্তর প্রথা, সরাইখানা, লঙ্গরখানা, এতিমখানা, এই সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ সৃষ্টি শুরু থেকে শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত সমাজের অসহায় নিঃস্ব শ্রেণীর মানুষকে সহায়তা প্রদান করা হতো। এরপরে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব সংগঠিত হয়। আমরা জানি শিল্প বিপ্লব বলতে কি বুঝি? শিল্প বিপ্লব বলতে আমরা বুঝি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা যায় তাই হচ্ছে শিল্প বিপ্লব। বৈপ্লবিক পরিবর্তন কোন ক্ষেত্রে? শিল্প ক্ষেত্রে। অর্থাৎ পূর্বে যেখানে মনুষ্য পরশক্তির ছিল, সেখানে মনুষ্য এবং পরশক্তির পরিবর্তে প্রাকৃতিক শক্তি যেমন তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলির ব্যবহার, এবং যেখানে পূর্বে পণ্য উৎপাদন করা হতো গৃহে, সেটার পরিবর্তে এখন কি যান্ত্রিক প্রযুক্তিতে বৃহৎ কলে কারখানায় পণ্য সামগ্রী উৎপাদন করা হয়। তাহলে দেখা গেল এই অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত, অর্থাৎ 1700 কত হবে 1760 থেকে 1830 পর্যন্ত কি পৃথিবীর ইতিহাসে এই সময় যে শিল্পক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন দেখা যায়, এমন পরিবর্তন আর ইতিপূর্বে কখনো দেখা যায় নাই। তাহলে এই শিল্প বিপ্লব শুধুমাত্র শিল্পক্ষেত্রেই আমূল পরিবর্তন করেন নাই, এই শিল্প বিপ্লবের ফলে সমাজ জীবনে এক সুস্পষ্ট প্রভাব পড়েছে। আর এই শিল্প বিপ্লবের প্রভাবে সমাজ জীবনে সুফল এবং কুফল দুইটাই বয়ে নিয়ে এসেছে। সেখানে সুফলগুলো জনগণের কল্যাণে এসেছে এবং কুফলগুলো জনগণকে কি বিভিন্ন সমস্যা আক্রান্ত করে ফেলেছে। আমরা এখন শিক্ষার্থীরা এই সনাতন সমাজ কল্যাণ, যেটা সমাজ সৃষ্টি শুরু থেকে শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত যেভাবে সমাজের মানুষের কল্যাণ সাধন করা হতো সে সম্পর্কে ধারণা নিতে পারছি। এখন আমরা এই শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ফলে সমাজ জীবনে বিভিন্ন ধরনের অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা জর্জরিত সমাজ ব্যবস্থা
যেমন কি এই যেমন দারিদ্রতা, ভিক্ষাবৃত্তি, নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্তি, অপরাধ, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বিভিন্ন ধরনের অর্থনৈতিক এবং সামাজিক সমস্যায় সমাজ আজ ভরপুর। তাহলে দেখা গেল বর্তমানে যে সকল সমস্যা আক্রান্ত সমাজ, এই সমস্যাগুলোর সমাধান করা সেই অতীতকালের স্বেচ্ছামূলক সমাজকরণ দ্বারা সম্ভব নয়। বিদায় পেশাদার সমাজকর্মের আবির্ভাব ঘটে। কাজেই মনীষী, বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং বিভিন্ন সংস্থা এই ঐক্যমত্যে পৌঁছান যে বর্তমান সময়ের সামাজিক প্রেক্ষাপটে যে সমস্যাগুলো উদ্ভূত হয়েছে, এই সমস্ত সমস্যার সমাধান দেওয়া সেই অতীতকালের জাকাত, ওয়াকফ, বাইতুল মাল, দেবত্বের কথা, এই সমস্ত প্রতিষ্ঠান বা কথার মাধ্যমে সমাধান দেওয়া সম্ভব নয়। বিধায় আধুনিক সমাজ কল্যাণের উদ্ভব ঘটে। আধুনিক সমাজ কল্যাণ কি চায়? আধুনিক সমাজ কল্যাণ চায় সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণ, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল দিকের সমস্যার সমাধান দিতে চায় আধুনিক সমাজ কল্যাণ। আর এই জন্যই আধুনিক সমাজ কল্যাণের বিভিন্ন সংজ্ঞা ভিন্ন ভিন্ন মনীষী সংস্থা কর্তৃক প্রদান করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে ছোট একটি সংজ্ঞা, সেই সংজ্ঞাটি দিয়েছেন জি উইলসন এবং রাইডেন। জি উইলসন এবং রাইডেন কি বলছেন? যে সকল মানুষের কল্যাণে সকল মানুষের সংগঠিত প্রচেষ্টাই হচ্ছে সমাজ কল্যাণ। তাহলে দেখা গেল আমরা যে একটু আগে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমাজ কল্যাণ বুঝতাম শুধুমাত্র দরিদ্র অসহায় মানুষের কল্যাণ সাধন করা এবং একটা বিশেষ শ্রেণীর মানুষের কল্যাণ সাধন করা। তাহলে এখানে দেখা যায় এই সংজ্ঞায় বোঝা যায় যে সমাজ কল্যাণ শুধুমাত্র বিশেষ ব্যক্তির কাজ নয় এবং বিশেষ শ্রেণীর জন্য নয়। এখানে বলা হলো যে এটি সকল মানুষের জন্য, সকল মানুষকে সংগঠিত প্রচেষ্টা, অর্থাৎ সমস্যা সকলেরই এবং সমাধান সকলকে করতে হবে এবং সেটা কি উপায় করতে হবে? সুসংগঠিত উপায় করতে হবে। আধুনিক সমাজ কল্যাণের একটা সংজ্ঞা দিয়েছেন সমাজবিজ্ঞানী ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার। সক্ষমকারী প্রক্রিয়া হিসাবে অভিহিত করা হয়েছে। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক বলছে ব্যাখ্যা অনুযায়ী আধুনিক সমাজ কল্যাণ হচ্ছে সরকারি এবং বেসরকারি সকল সেবা কার্যক্রমের যেগুলো বাস্তবে প্রয়োগ হচ্ছে তাদের সমন্বিত অবস্থা, যা সামাজিক স্বীকৃতি স্বরূপ সমস্যার প্রতিকার, প্রতিরোধ এবং লাঘবে কাজ করে যাচ্ছে। তাহলে বোঝা গেল আধুনিক সমাজ কল্যাণ। এছাড়াও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO কর্তৃক সমাজ কল্যাণের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সেখানে বলা আছে সমাজ কল্যাণ শুধুমাত্র ব্যক্তি বিশেষের কল্যাণ নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল দিকের সমস্যা সমাধান করা হচ্ছে সমাজ কল্যাণ। তাহলে উপরোক্ত আলোচনা বা সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা একথা বলতে পারি যে আধুনিক সমাজ কল্যাণ হচ্ছে সমাজে বসবাসরত ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধানে তাদেরকে এমনভাবে সহায়তা করা যাতে তারা নিজেদের স্বীয় মেধা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার করে সুখী, সুন্দর, সমৃদ্ধশালী সমাজ গঠন করতে পারে এবং তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। এখন আজকে আমরা সমাজকর্মের ধারণা এটাকে লেখা আছে। মূলত আধুনিক সমাজ কল্যাণের পরিশীলিত রূপটি হচ্ছে সমাজকর্ম, অর্থাৎ সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা, বিজ্ঞান ভিত্তিক সাহায্যকারী পেশা। অন্যভাবে বলা যায় সমাজকর্ম হচ্ছে কতিপয় পদ্ধতি নির্ভর সাহায্যকারী প্রক্রিয়া। আবার বলা যায় সমাজকর্ম হচ্ছে মানব সংশ্লিষ্ট বৈজ্ঞানিক জ্ঞান সম্বলিত
এমন এক পেশা, দায়িত্বশীল পেশা, যা সমাজে দুস্থ সমাজে সমস্যাগত ব্যক্তি, দল এবং সমষ্টি সমস্যা সমাধান করে। তাহলে আমরা সমাজকর্মের ধারণা সম্পর্কে জানতে পারলাম কি? সমাজকর্ম হচ্ছে আধুনিক সমাজকল্যাণের পরিশীলিত রূপ। সমাজকল্যাণ মানে সাহায্যকারী পেশা। সমাজকল্যাণ মানে সমাজ কর্মের যে কতিপয় পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণের মাধ্যমে কাজ করা। এছাড়া সমাজকর্ম হচ্ছে একটি মানবিক জ্ঞান সম্পর্কিত দায়িত্বশীল পেশা। সমাজকর্মের সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা প্রদান করেছেন। সমাজকর্ম একটি পেশা, সে পেশা অত্যন্ত নবীন, অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে এক যাত্রা শুরু, এবং এই পেশা অত্যন্ত গতিশীল। তাই সমাজকর্মের সংজ্ঞা, সার্বজনীন সংজ্ঞা কারো একা পক্ষে দেওয়া সম্ভব নয়। সামাজিক বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন মনীষী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজকর্মের সংজ্ঞা প্রদান করেছে। সেই সংজ্ঞার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার। তিনি তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলেছেন, সমাজকর্ম হচ্ছে মানব সম্পর্কিত দক্ষতা সম্পন্ন পেশাদার সেবাকর্ম, যা কোনো ব্যক্তি, দল ও সমষ্টিকে ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি লাভ এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করে। তাহলে সমাজকর্মের এই সংজ্ঞায় আমরা বুঝতে পারলাম যে সমাজকর্ম হচ্ছে মানব সম্পর্কিত দক্ষতা সম্পন্ন একটি পেশা, এবং এই পেশা কি করে সমাজে বসবাসরত সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং সমষ্টিকে তাদের মধ্যে ব্যক্তিগত এবং সামাজিক সন্তুষ্টি লাভ এবং প্রত্যেককে সমস্যাগত ব্যক্তি, দল এবং সমষ্টিকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা থাকে। সমাজকর্ম সম্পর্কে আরেকটি সংজ্ঞা দিয়েছেন আর.এস. মুর এবং এম.জি. জাকারি। তাদের মতে সমাজকর্ম হচ্ছে এমন এক কলা, বিজ্ঞান ও পেশা, এমন এক কলা, বিজ্ঞান ও পেশা যা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, সমাজকর্ম গবেষণা, সমাজকর্ম প্রশাসন সহ সমাজকর্মের অনুশীলনের মাধ্যমে জনগণকে এমনভাবে সহায়তা করে যাতে তারা তাদের ব্যক্তিগত, দলীয় এবং সমষ্টি সমস্যা সমাধান করে সন্তোষজনক ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সম্পর্ক লাভে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্মের ধারণা এবং সমাজকর্মের সংজ্ঞা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা দিতে পেরেছি মনে হয়। তো উপরোক্ত আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন সমাজবিজ্ঞানী, মনীষী ও সংস্থা কর্তৃক যে সংজ্ঞাগুলো প্রদান করা হয়েছে, ওই সকল সংজ্ঞার আলোকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সমাজকর্ম হচ্ছে মানব কল্যাণ সংশ্লিষ্ট ব্যবহারিক সামাজিক বিজ্ঞান, এবং এটি একটি সাহায্যকারী পেশা, এবং এই পেশা কতিপয় পদ্ধতি অনুসরণের মাধ্যমেই সমাজে বসবাসরত ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধান করে থাকে, এবং এই সমস্যা সমাধানের মাধ্যমে তারা সমাজ জীবনে সন্তোষজনক জীবনযাপন লাভ করতে পারবে বলে আমরা সমাজকর্মের ছাত্র বা ছাত্রী হিসাবে প্রত্যাশা করি। সমাজকর্মের ধারণা এবং সমাজকর্মের সংজ্ঞা
কথা বারবার উল্লেখ করলাম। সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা, সমাজকর্ম হচ্ছে কতিপয় পদ্ধতির পর সাহায্যকারী প্রক্রিয়া, সমাজকর্ম হচ্ছে কি এটি একটি মানব সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান সম্বলিত একটি দায়িত্বশীল পেশা। যে পদ্ধতির কথা আমরা বলতে চান সেই পদ্ধতিগুলো হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্ম পদ্ধতি, এই পদ্ধতিটা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলিক পদ্ধতি, আর একটা সহায়ক পদ্ধতি। সহায়ক পদ্ধতি, এই মৌলিক পদ্ধতি আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমাজকর্ম, আর একটা হচ্ছে সমষ্টি সংগঠন। সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন ও সমষ্টি উন্নয়ন। আর সহায়ক পদ্ধতি আবার তিন ভাগে বিভক্ত। সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সমাজকর্ম গবেষণা, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম। এই হলো সমাজকর্মের পদ্ধতি। আমরা এই পদ্ধতির কথা বলি। আমরা সমাজকর্মের ছাত্র বা ছাত্রী হিসাবে আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে আমার সমাজে বসবাসরত ব্যক্তি, দল এবং সমষ্টি যেই সমস্যাগ্রস্ত হোক না কেন সেই সমস্যার সমাধানে আমরা সমাজকর্মের এই যে পদ্ধতি আছে, সমাজকর্ম পদ্ধতি মূলত দুইটা, একটা মৌলিক পদ্ধতি আর একটা সহায়ক পদ্ধতি। এবং এই মৌলিক পদ্ধতি তিন প্রকার, যেমন সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন। আবার সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। এই 3 আর 3 6, এই 6টি পদ্ধতি অনুসরণের মাধ্যমে আমরা সমাজের যে কোনো ধরনের সমস্যা সমাধানে, বিজ্ঞানসম্মত সমাধানে যা করছে এই পদ্ধতিগুলো অনুসরণ করব। এবং এই পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমেই আমরা সমাজে সকল শ্রেণীর সকল মানুষের সকল দিকের সমস্যার সমাধানে আমরা সফল হব। সমাজকর্ম পদ্ধতি আমরা লিখে এখন যেটা শেষ করতে পারলাম। এখন আমরা আলোচনা করব সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যসমূহ। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজে সকল শ্রেণীর মানুষের, সকল দিকের, সকল বয়সের, সকল লিঙ্গের, সকল মানুষের সার্বিক সমস্যার সমাধান দেয় হচ্ছে সমাজকর্মের চরম এবং পরম লক্ষ্য। কাজেই সমাজকর্মের সুষ্ঠু সমাজে বসবাসরত ব্যক্তি, দল এবং সমষ্টি সকলেই যেন সমাজের সুষ্ঠু সুন্দর ভূমিকা পালন করে সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই সমাজকর্ম সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান করতে বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করেছে। যেমন পৌর সমাজসেবা, শহর সমাজসেবা, গ্রামীণ সমাজসেবা, তারপরে কিশোর উন্নয়ন কার্যক্রম, নারী কল্যাণ, যুব কল্যাণ, প্রবীণ কল্যাণ, বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষের সকল দিকের সমস্যার সমাধান করবে। কাজেই আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত ব্যাপক। তার মধ্যে অবস্থার প্রেক্ষাপটে এবং সামাজিক সমস্যার সমাধান করবে সমাজকর্ম যে সকল লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বর্তমানে, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা লিখতে পারি প্রথমে ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য। ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান। সামঞ্জস্য বিধান সমাজ জীবনের সামগ্রিক কল্যাণ, সমাজকল্যাণ একটি চরম এবং পরম লক্ষ্য। সমস্যার স্থায়ী সমাধান, সমস্যার স্থায়ী সমাধান। সমস্যার স্থায়ী সমাধান। সর্বলম্বিতা অর্জনে সহায়তা। আমরা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য গুলো আলোচনা করতে গিয়ে প্রথমে ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান, অর্থাৎ সমাজ পরিবর্তনশীল। এটা আমরা জানি, সমাজ সদা সর্বদাই পরিবর্তনশীল, কেননা সমাজ কোনো জড়বস্তু নয়। বিশেষ করে এই সহায়ন এবং শিল্পায়নের ফলে সমাজ জীবনে এখন দ্রুত সমাজ পরিবর্তিত হয়। এই দ্রুত পরিবর্তনের ফলে এখানে যে প্রভাব পড়ে, দুটি প্রভাব পড়ে, একটি ইতিবাচক প্রভাব আর একটা নেতিবাচক প্রভাব। অনেক সময় সমাজে বসবাসরত অনেক ব্যক্তি এই নেতিবাচক যে প্রভাব, সেই প্রভাবের কারণে সমাজে খাপ খাইয়ে চলতে পারে। আর যখনই একজন ব্যক্তি সমাজে খাপ খাইয়ে চলতে অক্ষম হয়, তখন সে অবশ্যই কি হয়, অবশ্যই সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়। সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিটি যাতে সমাজের পরিবর্তিত পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান করে বা খাপ খাইয়ে চলতে পারে, সেই লক্ষ্যে সমাজকর্ম কাজ করে যাচ্ছে। এটাই হচ্ছে সমাজকর্মের একটা লক্ষ্য বা উদ্দেশ্য। আর সমাজ জীবনের সামগ্রিক কল্যাণ, 2 নম্বর, সমাজ জীবনের সামগ্রিক কল্যাণ বলতে যে সমাজকর্ম লক্ষ্য হলো সমাজের মানুষের সকল দিকের সমস্যা সমাধান। অর্থাৎ বিভিন্ন পেশাজীবী, যেমন চিকিৎসক বা শিক্ষক। চিকিৎসকরা রোগীর দৈহিক সুস্থতার আনয়নের জন্য তারা সেই দিকে খেয়াল করেন। একজন শিক্ষক সকল ছাত্রকে জ্ঞান বিতরণ করেন। কিন্তু একজন সমাজকর্মী একজন ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কি নৈতিক দিক দিয়েও সে কাজ করে, এটাই তার লক্ষ্য। এজন্য বলা হয়েছে যে সমাজকর্মের আরেকটি চরম এবং পরম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ জীবনে সামগ্রিক কল্যাণ সাধন করা। সমস্যার স্থায়ী সমাধান। 3, সমস্যার স্থায়ী সমাধান। আমরা জানি যে সমাজের প্রকৃত কল্যাণ বয়ে আনতে গেলে সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই দরকার। আর এই সমস্যার স্থায়ী সমাধান আনা সমাজকর্মের মাধ্যমেই সম্ভব, কেননা সমাজকর্ম যেহেতু একটি সাহায্যকারী পেশা, সমাজকর্ম একটি গতিশীল পেশা। এই পেশার মাধ্যমে এই পেশা
কতিপয় পদ্ধতি উপর নির্ভর করে সমস্যার স্থায়ী সমাধান দিয়ে থাকে। এটা সমাজকর্মের আরেকটা লক্ষ্য বা উদ্দেশ্য। স্বাবলম্বিতা অর্জন। সমাজকর্ম বিশ্বাস করে যে প্রতিটি মানুষকে কি করতে হবে, স্বাবলম্বী করে তুলতে হবে। অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমাজকর্মী দিক নির্দেশনা দিয়ে থাকবে। সমস্যাগ্রস্ত ব্যক্তি সে যেই হোক না কেন, তার কোনো না কোনো সম্পদ রয়েছে। সেই সম্পদ বৈশ্বিক হতে পারে, অবৈশ্বিক হতে পারে। সেই সম্পদ যদি সে তার সম্পদ এবং মেধা কাজে লাগানোর সুষ্ঠু সুন্দর পরিবেশ পায়, তাহলে সে তার ওই সম্পদ কাজে লাগিয়ে সে স্বাবলম্বিতা অর্জন করতে সক্ষম হবে। এটাই সমাজকর্ম আশা করে এবং এটাই সমাজকর্মের একটা লক্ষ্য। এরপরে আমরা আসি বাঞ্ছিত আর্থসামাজিক অবস্থা। সামাজিক অবস্থা এটাও সমাজকর্মের একটা অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। বাঞ্ছিত আর্থসামাজিক অবস্থা সকল সমাজের জন্যই কাম্য। আর যদি কোনো সমাজে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা অবাঞ্ছিত হয়, তাহলে সেই সমাজের উন্নয়ন আশা করা অসম্ভব, উন্নয়ন কাজ ব্যাহত হয়। কাজেই আমরা আশা করি যে সমাজ কল্যাণ প্রত্যাশা করে বাঞ্ছিত আর্থসামাজিক অবস্থা সমাজে আনয়নের জন্য সর্বতভাবে কাজ করে এই সমাজকর্ম। বহুমুখী সমস্যার সমাধান। তারপরে আছে বহুমুখী সমস্যার সমাধান। বহুমুখী সমস্যার সমাধান। সমাজকর্ম সমাজে বসবাসরত মানুষের বহুমুখী সমস্যা সমাধানের জন্য বহুমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে। যেমন কি সমাজে যারা সুবিধা বঞ্চিত ঝুঁকিপূর্ণ মানুষ, যেমন শিশু, নারী, এদের কল্যাণের জন্য সমাজকর্ম বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছে। যেমন নারী কল্যাণ, শিশু কল্যাণ, যুব কল্যাণ, প্রবীণ কল্যাণ, এই সমস্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে সমাজকর্ম সমাজের সকল ঝুঁকিপূর্ণ মানুষের সমস্যার সমাধান করবে। এই সমস্ত বহুমুখী কার্যক্রম গ্রহণ করে বহুমুখী সমস্যার সমাধান করবে নিয়োজিত রয়েছে। সুপ্ত প্রতিভার বিকাশ সাধন। সুপ্ত প্রতিভার বিকাশ সাধন। সমাজকর্ম মনে করে সমাজে সকল মানুষই কোনো না কোনো প্রতিভা রয়েছে। সেই প্রতিভা সুপ্ত থাকতে পারে। সমস্যাগ্রস্ত ব্যক্তি সেই সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার যদি সামাজিক অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে সেই ব্যক্তি তার যে প্রতিভা সুপ্ত রয়েছে সেই প্রতিভা তার ভিতর থেকে জাগ্রত হবে এবং সে তার সমস্যার সমাধান সে নিজেই দিতে সক্ষম হবে। এটাও হচ্ছে সমাজ কল্যাণের এক অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। এছাড়া জনগণের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণ ব্যতীত কখনোই কোনো সমস্যা সমাধানের সফলতার ধাপ টানতে
বুঝতে সক্ষম হবে না। কাজেই যে কোনো সমস্যা সমাধান করবে সমস্যাগ্রস্ত জনসাধারণকে কী করতে হবে? অংশগ্রহণ করতে হবে। এবং এই জন্য সমাজকর্ম বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে জনগণ যাতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে তার জন্য তাদেরকে উদ্বুদ্ধকরণমূলক কাজ এই সমাজকর্ম করে থাকে। এটাও অর্থাৎ জনগণের অংশগ্রহণকে ত্বরান্বিত করার জন্য, সমাজকে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ হিসাবে গড়ে তোলার জন্য সমাজকর্ম এই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া সমাজকর্মে আরও অনেক লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, যেমন ব্যক্তিত্বের বিকাশ, কুসংস্কার দূরীকরণ, সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ, ব্যক্তিত্বের বিকাশ, মানব সম্পদের উন্নয়ন, সরকারি এবং বেসরকারি কার্যক্রমের সমন্বয় সাধন, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, ব্যক্তি স্বাধীনতা অর্জন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সমাজে সম্পদের সুষ্ঠু সুন্দর ব্যবহার, এই সমস্ত ক্ষেত্রেও সমাজকর্ম এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। কাজেই সমাজকর্ম যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যে দেখা যায় সমাজের এমন কোনো দিক নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো ব্যক্তি নাই যে তার জন্য সমাজের কল্যাণমূলক কাজ তারা করতে চায় না। অর্থাৎ সমাজের সকল শ্রেণীর মানুষের সকল দিকের কল্যাণ সাধন করা হচ্ছে সমাজকর্মের চরম এবং পরম লক্ষ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে